হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন শুরু করছি তোমাদের নিয়ে একটি দারুণ ঝিকে ধামাকা ক্লাস, রেল এনটিপিসি ও পুলিশ স্পেশাল ক্লাস। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ওড়িশা, অপশান সি বিহার, অপশান ডি রাজস্থান। দেখো আমি উত্তরটা করেছি রাজস্থান। তোমরা কে কে জানো কমেন্ট বক্সে জানিও। আর এবার দেখো, এই প্রশ্ন থেকে আমি কিছু তথ্য তোমাদেরকে দিচ্ছি। না, ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম খাল, ঠিক আছে? ইন্দিরা গান্ধী খাল কি ভারতের দীর্ঘতম খাল। এবার দেখো এখান থেকে আমরা কি কি পাবো। মধ্যপ্রদেশ যদি দেখি, এই মধ্যপ্রদেশে কি কি খাল আছে একটু দেখে নিই। অপশানগুলো কি কি। মধ্যপ্রদেশে কিন্তু আছে চম্বল খাল, চম্বল, ঠিক আছে? মধ্যপ্রদেশে কি কি খাল আছে? চম্বল খাল আছে, এবং আরেকটি খাল আছে মধ্যপ্রদেশে, সেটি হলো বন্যা প্রজেক্ট, বন্যা প্রজেক্ট। তাহলে আমি কিন্তু অপশানগুলোকে নিয়েও তোমাদের আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? অপশানগুলোকে নিয়েও কিন্তু আমি আলোচনা করছি। তাহলে মধ্যপ্রদেশের চম্বল খাল আছে আর বন্যা প্রজেক্ট আছে। এবার ওড়িশা, এই ওড়িশাতে কি 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 আছে? হীরাকুদ, হীরাকুদ যে খাল সেটা কিন্তু আছে। এবং এটা কোন নদীর ওপর? না, এটা কিন্তু মহানদী নদীর ওপর, মহানদী। আমরা জানি মহানদী বাঁধ একটা আছে, তো হীরাকুদ হলো মহানদী, হীরাকুদ খাল সেটা হলো মহানদী নদীর ওপর, এবং সেটা ওড়িশায় অবস্থিত। এবং বিহারে যদি আমি দেখি, বিহারে কি কি খাল আছে? না, বিহারে আছে সোন খাল, সোন খাল, তারপরে পাবো কোশি খাল, তারপরে পাবো আমরা গণ্ডক খাল, ঠিক আছে? তো বিহারে কি কি পাচ্ছি? সোন খাল পাচ্ছি, কোশি খাল পাচ্ছি, আর গণ্ডক খাল পাচ্ছি। এই তিনটে কিন্তু বিহারে অবস্থিত। বোঝা গেল? এবার দেখো পরের প্রশ্ন আসি। কোশি খাল কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা একটু আগে পড়লাম। কোশি খাল কোন রাজ্যে অবস্থিত? না, বিহারে অবস্থিত, তাই তো? কোশি খাল বিহারে অবস্থিত। এবার আমরা দেখব এই অন্যান্য যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো কি কি খাল আছে। প্রথমে দেখো পাঞ্জাব। পাঞ্জাবে কি বলবো? উচ্চ বাড়ি দোয়াব খাল, উচ্চ উচ্চ বাড়ি দোয়াব, উচ্চ বাড়ি দোয়াব খাল। এবং এটা কিন্তু ইরাবতী নদীর ওপর, ইরাবতী নদীর ধারে অবস্থিত, ঠিক আছে? ইরাবতী নদী। তাহলে দেখো আমি শুধু খালগুলো বলছি না, তার সেই খালগুলো কোন নদীর তীরবর্তী বা কোন নদীর ওপর অবস্থিত সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। পাঞ্জাব রাজ্যে যেটা অবস্থিত উচ্চবাড়ি দোয়াব খাল, এটা কিন্তু ইরাবতী নদীর ওপর অবস্থিত। তারপরে দেখো পাঞ্জাবে আরেকটা খাল আছে, সেটাকে আমরা কি বলবো? পাঞ্জাবে আরেকটা খাল পাবো, সেটা হলো ভাকরা খাল, ভাকরা, ভাকরা খাল, ঠিক আছে? এটা কিন্তু আমরা পাবো শতদ্রু নদীর ওপর, শতদ্রু নদী। ভাকরা খালটা কিন্তু আমরা পাবো শতদ্রু নদীর ওপর। আচ্ছা, এবার যদি আমরা দেখি গুজরাট, গুজরাটে কিন্তু আছে মাহি, সরি, গুজরাটে কী কী আছে? না, ওড়িশাতে আমরা জানি এটা হীরাকুদ। গুজরাটে যদি দেখি, গুজরাটে কিন্তু আছে মাহি, মাহি প্রজেক্ট, মাহি প্রজেক্ট, সরি, মাহি প্রজেক্ট। আর কি পাবো? আর একটা উকাই খাল, উকাই খাল আছে। কি আছে? উকাই খাল। এই উকাই খাল কিন্তু তাপ্তি নদীর ওপর অবস্থিত। কি বললাম? তাপ্তি নদী। চলো এই কোশ্চেনটা আমি আরেকবার একটু রিপিট করি। না, কোশি খাল কোন রাজ্যে অবস্থিত? না, কোশি খাল অবস্থিত বিহারে অবস্থিত। এবার অপশানে আমরা আছি পাঞ্জাব পেয়েছি, ওড়িশা পেয়েছি, গুজরাট পেয়েছি। ওড়িশায় আমরা জানি ওড়িশায় হীরাকুদ খাল আছে। এবার দেখো পাঞ্জাবে কী কী খাল আছে? উচ্চবাড়ি দোয়াব খাল, যেটা ইরাবতী নদীর তীরে অবস্থিত, ভাকরা খাল যেটা শতদ্রু নদীর উপর অবস্থিত, আর গুজরাট যেটা সেটা হলো মাহি প্রজেক্ট একটা, আর উকাই খাল একটা। আর উকাই খাল কোন নদীর উপর অবস্থিত? না, উকাই খাল কিন্তু তাপ্তি নদীর উপর অবস্থিত। বোঝা গেল? এবার চলো আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে। ভিডিওটা শেয়ার করো অবশ্যই। 3 নম্বর প্রশ্ন দেখো, বলছে নীল বিপ্লব নিচের কিসের সাথে সম্পর্কিত? অপশান এ আলু, অপশান বি মাছ, অপশান সি চামড়া, না অপশান ডি মাংস ও টমেটো। তো এখানে কি উত্তর হবে? এখানে অপশান হয়ে যাবে কিন্তু মাছ। নীল বিপ্লব কিন্তু মাছের সাথে সম্পর্কিত, ঠিক আছে? আলু কিসের সাথে সম্পর্কিত? আলু কিন্তু গোল বিপ্লব, আলু আমরা সাধারণত গোল বিপ্লবের সাথে সম্পর্কিত। আলু হলো গোল বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। চামড়া, চামড়ার সঙ্গে হলো বাদামি বিপ্লব, বাদামি বিপ্লব। আর মাংস টমেটোর সাথে কিন্তু লাল বিপ্লব, ঠিক আছে?
খাতা অবশ্যই এগুলো নোট করে নাও। তারপর দেখো মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ? কোন শিলার রূপান্তরিত রূপ হলো মার্বেল? মার্বেল কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি চুনা পাথরের রূপান্তর রূপ হলো মার্বেল। তাহলে গ্রানাইট থেকে কি হয়? নিস। গ্রানাইট থেকে আমরা পাই নিস। ব্যাসাল্ট থেকে পাই আমরা অ্যাম্ফিবোলাইট। ঠিক আছে, আমার হাতের লেখাটা একটু খারাপ, তোমরা একটু ভালো করে বুঝে নিও, আমি উচ্চারণ করে দিচ্ছি অ্যাম্ফিবোলাইট। আর পিট কয়লা থেকে রূপান্তরিত কী হয়? না গ্রাফাইট। ঠিক আছে, তাহলে চুনাপাথর থেকে হয় মার্বেল, গ্রানাইট থেকে হয় নিস, ব্যাসাল্ট থেকে হয় অ্যাম্ফিবোলাইট, পিট কয়লা থেকে হয় গ্রাফাইট। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটাই নিস, অ্যাম্ফিবোলাইট, গ্রাফাইট এগুলো কিন্তু রূপান্তরিত শিলা। ঠিক আছে, মার্বেলটাও কিন্তু একটা রূপান্তরিত শিলা, অর্থাৎ চুনাপাথর রূপান্তরিত মার্বেল শিলা রূপান্তরিত হয়। প্রশ্ন ছিল মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ? তাহলে চুনাপাথরের রূপান্তরিত রূপ। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে? উত্তর কিন্তু হয়ে যাবে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে কলকাতায়। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি বোম্বেতে বসে প্রথম অধিবেশন। এবং এখানে সভাপতিত্ব কে করেন? না উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জি, এটা গেল। আচ্ছা, তারপরে দেখো উমেশচন্দ্র ব্যানার্জি। আর এখানটায় যদি আমরা দেখি বোম্বে থার্ডে কিন্তু আছে এলাহাবাদ, মানে তৃতীয় অধিবেশন বসে এলাহাবাদ, এবং এলাহাবাদে কে করেন? বদরুদ্দিন তাইবজি। ঠিক আছে, এটা আমি বলছি, এটা কিন্তু একটা প্রশ্ন আসে যে ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তখন কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু বদরুদ্দিন তাইবজি। কি বললাম? ভারতবর্ষের প্রথম মুসলিম সভাপতিকে, তখন উত্তর হয়ে যাবে কিন্তু বদরুদ্দিন তাইবজি। এটা কিন্তু এলাহাবাদে, এটি কিন্তু তৃতীয় অধিবেশন। আর মাদ্রাজ যেটা বসে প্রথম বোম্বে, এবং একটু ভুল হয়ে গেল, মাদ্রাজ হলো থার্ড, আর এলাহাবাদে বসে হলো ফোর্থ অধিবেশনটা এলাহাবাদে বসে, এবং এখানে কিন্তু জর্জ ইউল হলো তোমার চতুর্থ অধিবেশন যেখানে বসে এলাহাবাদ, সেখানকার সভাপতি, এবং ইনি কিন্তু প্রথম ব্রিটিশ সভাপতি। ঠিক আছে, তো আমি আরেকবার একটু রিপিট করছি প্রশ্নটা, একটু রিপিট করে দিচ্ছি। না, প্রথম অধিবেশন বসে বোম্বেতে, এবং সেখানে সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় কলকাতা তোমরা উত্তরে পেয়ে গেছো। থার্ড বসে মাদ্রাসে, যেখানে সভাপতি হলেন বদরুদ্দিন তাইবজি, এবং বদরুদ্দিন তাইবজি কিন্তু ছিলেন প্রথম মুসলিম সভাপতি। আর ফোর্থ হলো এলাহাবাদে বসে ফোর্থ অধিবেশন, সেটা হল জর্জ ইউল, ইনি কিন্তু প্রথম ব্রিটিশ সভাপতি। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এটা তোমাদের ভীষণ জানা প্রশ্ন, উত্তর হয়ে যাবে কিন্তু 1885। ঠিক আছে, এবং শেষ প্রশ্ন, কে সতীদাহ প্রথা রদ করেন? এটা কিন্তু তোমাদের ভীষণ জানা প্রশ্ন, তোমরা একটু চেষ্টা করো। কে সতীদাহ প্রথা রদ করেন? না, অপশান হয়ে যাবে কিন্তু 7 বি, লর্ড বেন্টিং। ঠিক আছে, 7 বি। আমি একটুখানি ছোট করে একটু ক্লাসটা একটুখানি লেন্দি করে দিচ্ছি। লর্ড ওয়েলেসলি যিনি আছেন, তিনি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। মিত্রতা নীতি, এটা কত সালে? এটা কিন্তু 1798। আচ্ছা, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। কি চালু করেন? না, চিরস্থায়ী বন্দোবস্ত। এটা কত সালে চালু করেন? না, 1793। আর ওয়ারেন হেস্টিংস, ইনি কিন্তু 5 শালা বন্দোবস্ত, এটা কিন্তু হয়ে যাবে 1772। তাহলে দেখো, সতীদাহ প্রথা কে রোধ করেন? না, সতীদাহ প্রথা। আর একটা জিনিস এখানে অবশ্যই তোমাদের একটু জানা দরকার, এই ওয়ারেন হেস্টিংস, এনার আমলে কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে,
এবং এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, একটা ছোট্ট ভিডিও, মানে 10 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তোমরা অবশ্যই, মানে আমার ভিডিওগুলো সাধারণত 10 মিনিট হয় না, কিন্তু আমি এবার চেষ্টা করবো ভিডিওগুলোকে আরও একটু লেন্দি করার। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই এরকম ধরনের ভিডিও পাবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।